বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি, চলছে গণগ্রেফতার। নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরেও ছড়িয়ে পড়ছে আন্দোলন, কঠোর হাতে দমনের হুঁশিয়ারি ট্রাম্পের। গাজায় ত্রাণ নেওয়ার সময় আবারও নেতানিয়াহু বাহিনীর হামলা, নিহত ৭০ ফিলিস্তিনি, আহত ২ শতাধিক। সহিংসতা উস্কে দেয় ২ ইসরায়েলি মন্ত্রীর ওপর ৫ দেশের নিষেধাজ্ঞা। ইউক্রেনে ফের রাশিয়ার নজরবিহীন হামলা, কিয়েভ ও বন্দরনগরী ওডেসায় ৩০০-র বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বেশিরভাগই ভূপাতিত করার দাবি জেলেনস্কির। এবং ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই বাজেটে সামরিক খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা পাকিস্তানের। সাম্প্রতিক সংঘাতে ইসলামাবাদের ৮টি বিমান ঘাঁটি ধ্বংসের দাবি নয়াদিল্লির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। অবৈধ অভিবাসীদের গ্রেফতার অভিযানের প্রতিবাদে পঞ্চম দিনেও বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছেন মেয়র কারেন বাস। চলছে গণগ্রেফতার। সংহতি জানিয়ে নিউ ইয়র্ক ও টেক্সাস সহ 10টির বেশি শহরে ছড়িয়ে পড়েছে আন্দোলন। বিক্ষোভ কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস যেন বিক্ষোভ আর মিছিলের নগরীতে পরিণত হয়েছে। টানা 5 দিন ধরে প্রতিবাদ সমাবেশে উত্তপ্ত পুরো এলাকা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশেষে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে কারফিউ জারি করেছে সিটি মেয়র কারেন বাস। রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন লস অ্যাঞ্জেলেস মেয়র। এই কারফিউ চলবে অনির্দিষ্টকালের জন্য। কারফিউ ভঙ্গকারীকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মঙ্গলবার বিক্ষোভকারীরা ফ্রিওয়ে ও বড় বড় সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল শুক্রবার থেকে শুরু হওয়া বিক্ষোভে শহরে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। লুটপাট, গাড়িতে অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উপর পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। এতে পুলিশ সহ হতাহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে 4700 ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েন করা হলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। উল্টো ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের মতামত ছাড়া সেনা মোতায়েনে তার রাজ্যের পক্ষ থেকে ট্রাম্পের বিরুদ্ধে মামলা ঠুকে দেয় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিক্ষোভকারীদের দমাতে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ফুটেজ দেখে আইন অমান্যকারীদের শাস্তির ব্যবস্থা করা হবে। এরই মধ্যে 4 জন মেক্সিকান নাগরিককে গ্রেপ্তার করে মেক্সিকো ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে মেক্সিকোর পররাষ্ট্র দপ্তর। লস অ্যাঞ্জেলেসে সেনা সদস্যরা 2 মাস ধরে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে পেন্টাগন। এতে সরকারের ব্যয় হবে $134 মিলিয়ন। এদিকে লস অ্যাঞ্জেলেসের এই বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, ডালাস, অস্টিন ও সান ফ্রান্সিসকো সহ যুক্তরাষ্ট্রের অনেক শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। লন্ডনের চ্যাথাম হাউসে সংলাপে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি সেখানে। It's a tremendous source of enjoyment that I earned in London. Since then, I have been here for many reasons. One of them, as you mentioned, microcredit issue. And then on youth movement, on social business, on creating a new world of 3 zeros, zero net carbon emission, zero wealth concentration, zero unemployment, and kind of pushing the idea every time that we have become part of a wrong civilization. We created a wrong civilization and a self-destructive civilization. We have no scapegoat in this civilization. We can, if you want to save ourselves as a human race, only way left to us is to create a new civilization, abandoning the present civilization. A civilization which will be characterized by 3 zeros. Zero net carbon emission, zero wealth concentration, zero unemployment. That's what I was doing and enjoying it, finding many
people who like to listen, argue, and get involved. It's an action thing. It's not just a academic discussions and leave it at that. So I was very happy with that. But then new incarnation comes. I have to head a government. Absolutely unheard of. I never thought about it. And I got into it. So today I came in that incarnation, but I'll be free, I guess I'll free to talk about other things too. Thank you, I'll stop here. Thank you. Thank you. So I think you are meeting the King Charles on your, if you like, previous incarnation to do with the environment and microfinance, and you've met elements of the British government to do with your current role, which, as I said, we're going to start with, even though it is less, it brings us to the nitty-gritty of running a country, and we can go back to perhaps to some of the other themes and questions. But let me start with this question of the elections, which is controversial. You've said now a few days ago, okay, the next democratic elections are going to be in early April, but there's still a lot of controversy. The army and some politicians would like them by the end of this year. I believe you've banned the Awami League, the party of Sheikh Hasina, from contesting those elections, but it's one of the big parties. So already a big chorus of people saying these elections are not going to be free and fair. What do you say to that? Well, I keep saying that we will have the most beautiful election we ever had in our history. And the time is right, people are ready. When you have an election after many, many years, after 17 years, you are having first time a real election. Excitement in the country that we will really go and cast our vote. In this meantime, with the 17 years, imagine all the young people who are coming to that voting age. They are piling up. They never had the opportunity to cast their first vote yet. So excitement of these young people that I will decide who do I vote for. These boys, girls who waited and waited and waited. Their voice never counted like many others, the rest of the nation. So that excitement we want to use and create what we call a new Bangladesh. It's not just voting for routine voting for electing a new government. It's voting to create a new Bangladesh. What is this all about? That's the promise we made as we were given the responsibility to make sure that the ideals and the dreams of all the young people who gave their blood just the other day before we took the responsibility, we honored their wishes, we honored their dream. We want to say goodbye to the old Bangladesh and create a new Bangladesh. So we defined that new Bangladesh by three things. One is reform. We don't want to go back to the institutions who created this. So we want to reform all the institutions we have in the country. So we created commissions for each institutions to study and gave us recommendations, what fundamental changes in all those things. So we had a series of those commissions. They have submitted their reports, lots of recommendations, very, very drastic changes in the institutions that we have, elections, parliaments, constitutions, civil service, everything. So those recommendations. So we are looking at those recommendations, but our job is to build a consensus with all the parties. So we created a last commission, Consensus Building Commission. Have you heard about something like that? Consensus Building Commission? We have them. So their responsibility is to go through all the political parties, sit together, find out which are the recommendations they will accept, and see in which recommendation all parties accept. That's a tough job for Bangladeshi politicians to agree on something all parties agree. You know, I must say it would be tough for many politicians to agree on that because, and that's not a joke about politicians, because they might...
লন্ডনের চ্যাথাম হাউসে সংলাপে বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। খাদ্যের বিনিময়ে জীবন, ক্ষুধা মেটাতে সহায়তার লাইনে দাঁড়িয়ে আবারও ইসরায়েলি হামলায় প্রাণ গেল ৩৬ নিরীহ ফিলিস্তিনির, আহত হয়েছেন ২০০-র বেশি। এ নিয়ে একদিনে প্রাণ গেছে ৭০ ফিলিস্তিনির। এই হামলাকে অমানবিক ও উদ্দেশ্যমূলক বলছে জাতিসংঘ। এরই মধ্যে পশ্চিম তীরে সহিংসতা উস্কে দেয় ২ ইসরায়েলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সহ ৫ দেশ। এদিকে আটকের পর গ্রেটা থানবার্গকে নিজ দেশ সুইডেনে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। গাজার রাফা এলাকায় খাবারের আশায় জড়ো হন হাজারো মানুষ, কিন্তু সেই ক্ষুধাই ডেকে আনলো মৃত্যু। ইসরায়েলি বাহিনীর গুলিতে ত্রাণের খোঁজে আসা বেশ কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারান, আহত হন অনেকেই। প্রত্যক্ষদর্শীরা জানান ড্রোন আর ট্যাঙ্ক থেকে নির্বিচারে গুলি চালানো হয়, যদিও ইসরায়েলের দাবি তারা শুধু সতর্কতামূলক গুলি ছুড়েছিল। নিহতদের মধ্যে ছিল শিশু, নারী ও বৃদ্ধ, যাদের হাতে কেবল খাবারের ব্যাগ ছিল। আমরা খাবারের আশায় ছুটে যাই, সে সময় আমাদের উপর কে নির্বিচারে গুলি চালালো জানি না। আমার 2 পা গুলিবিদ্ধ হয়েছে। এটা সাহায্য নয়, এটা যেন এক মৃত্যুর ফাঁদ। গাজায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান খাদ্য সহায়তা ব্যবস্থা নিয়ে সমালোচনা করেছে জাতিসংঘ ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান। এদিকে প্রথমবারের মতো 2 কট্টর ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সহ 5টি দেশ। মানবতা বিরোধী অপরাধের দায়ে অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভিরকে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়ে। নিষেধাজ্ঞার পদক্ষেপে নিন্দা জানিয়েছে ইসরায়েল। গাজায় মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ম্যাডলিন জাহাজে যাত্রা করা পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থানবার্গকে নিজ দেশ সুইডেনে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। দেশে ফিরে গ্রেটা জানান, আন্তর্জাতিক জলসীমা থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় তাদের। এটিকে অপহরণ আখ্যা দিয়ে ক্ষোভ জানান তিনি। আমাদের সঙ্গে ইসরায়েল যে জবরদস্তি করেছে, ফিলিস্তিনিদের প্রায় প্রতিদিনই সহ্য করতে হয়। তাদের কষ্টের সঙ্গে আমাদের ভোগান্তির কোনো তুলনাই হয় না। গ্রেটার সঙ্গে জাহাজে থাকা 6 জন ফরাসি নাগরিকের মধ্যে 5 জন দেশে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা নেবে ইসরায়েলি প্রশাসন। এর মধ্যে ইয়েমেনেও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। হাউথি নিয়ন্ত্রিত হুদেইদা বন্দরে হামলা চালায় তারা। তেল আবিবের দাবি, এই বন্দর সন্ত্রাসীদের অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছে। হামলার পর ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হলে জেরুজালেম সহ কেন্দ্রীয় এলাকায় বেজে ওঠে সাইরেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার মুহুর্মুহু হামলায় কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ ও বন্দরনগরী ওডেসা। রাতভর অন্তত 315 ড্রোন ও 7টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পুতিন বাহিনী। এতে কিয়েভে 1 জন এবং ওডেসায় আরও 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। এদিকে অন্যতম বড় হামলা বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই নতুন অর্থ বছরের বাজেটে প্রতিরক্ষা খাতে 20% বরাদ্দ বাড়িয়েছে পাকিস্তান। সামগ্রিক ব্যয় কমানো হলেও সেনাবাহিনীর বাজেট বেড়ে দাঁড়িয়েছে 2.5 লাখ কোটি রুপিতে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দাবি, সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের 8টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারত। এ কারণেই দ্রুত যুদ্ধ থামাতে বাধ্য হয় ইসলামাবাদ। পেহেলগামের সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। মে মাসের শুরুতে 4 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালায় 2 দেশ। এতে ড্রোন, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে রাজি হয় 2 দেশ। সামরিক সংঘাতে প্রথমবারের মতো চীনের তৈরি জে-10C যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান। বিমানগুলো ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছিল বলে দাবি ভারতীয় সেনাবাহিনীর। যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের বিপর্যয় স্পষ্ট ছিল বলে দাবি ভারতের। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের 8টি প্রধান বিমান ঘাঁটি ধ্বংস করে কার্যত যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় নয়াদিল্লি। মঙ্গলবার এক অনুষ্ঠানে পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে জয়শঙ্কর আবারও বলেন, ইসলামাবাদ হাজার হাজার সন্ত্রাসী তৈরি করছে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ করার জন্য। সন্ত্রাসবাদকে পাকিস্তান নিজেদের রাষ্ট্রীয় নীতিতে শামিল করে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ উস্কে দিলে পাকিস্তানের গভীরে জোরালো হামলার হুঁশিয়ারি দেন জয়শঙ্কর। ভারতের এমন হুমকির মধ্যে সামরিক বাজেটে বড়সড় পরিবর্তন এনেছে পাকিস্তান। এ অর্থ বছরের সাশ্রয়ী বাজেটেও সবচেয়ে বেশি সামরিক
খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে। 2025-26 অর্থ বছরের বাজেটে প্রতিরক্ষা ব্যয় 20% বাড়িয়ে প্রায় 2.5 লাখ কোটি রুপি বা $900 কোটি নির্ধারণ করা হয়েছে, যদিও মোট বাজেট বরাদ্দ 7% কমেছে। এর আগে ভারতও প্রতিরক্ষা বাজেট 10% বাড়িয়ে প্রায় $8,000 কোটি নির্ধারণ করে। ভবিষ্যৎ বাজেটে এই খাত আরও অগ্রাধিকার পাবে বলেও জানায় ভারত সরকার। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মিয়ানমারের জান্তা বাহিনীর যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি। চলমান সংঘাতের মধ্যেই চলতি বছরের ডিসেম্বর কিংবা জানুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ বেড়েই চলেছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সাংগাই অঞ্চলের পালেতে জান্তা বাহিনীর একটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করে বিদ্রোহী গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি। প্রত্যক্ষদর্শীদের মতে যুদ্ধ বিমানটি কাছের এক গ্রামে আছড়ে পড়ে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ধ্বংসস্তূপ থেকে পাইলটের দেহাবশেষ উদ্ধার করা হয়। যুদ্ধবিমান বিধ্বস্তের কথা স্বীকার করেছে জান্তা বাহিনী। তাদের দাবি, সামরিক মহড়ার সময় ইঞ্জিন বিকল হওয়ায় এ দুর্ঘটনা। 2021 সালে সেনা অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত রাখাইন, কাচিন, শান, কারেন্নি, কারেন রাজ্য ও সাংগাই অঞ্চলে প্রতিরোধ যুদ্ধে জান্তা বাহিনীর 4টি যুদ্ধ বিমান, 5টি হেলিকপ্টার ও 1টি জেট ধ্বংস হয়েছে। চলমান এই অস্থিরতার মধ্যেই আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। নিরাপত্তা নিশ্চিত করে 267টি উপশহরে ভোট হবে বলে জানায় তারা। এদিকে জান্তা সরকারকে নির্বাচন বন্ধ করে সহিংসতা থামানোর আহ্বান জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। অন্যদিকে জান্তা সরকারের নির্বাচনের উদ্যোগকে সমর্থন দিয়েছে চীন ও রাশিয়া। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আয়ারল্যান্ডের নিউব্রিজ শহরে নিলামে তোলা হয়েছে প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত জিনিসপত্র। জুলিয়ান্স অকশন নিলামকারী প্রতিষ্ঠানের এই নিলামে 100টির বেশি জিনিসপত্র প্রদর্শন করা হয়। রঙিন পোশাক, জুতা, টুপি সবকিছু সুসজ্জিত আছে কাচের ঘরে। বিস্ময়কর ব্যাপার হলো এসবই যুক্তরাজ্যের প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত জিনিসপত্র। এমন চিত্রের দেখা মিলল আয়ারল্যান্ডের নিউব্রিজ শহরে, যেখানে মিউজিয়াম অফ স্টাইল আইকনসে এই ফ্যাশন আইটেমগুলো নিলামে তোলা হয়। নিলামের নাম দেয়া হয়েছে প্রিন্সেস ডায়ানা স্টাইল অ্যান্ড আ রয়্যাল কালেকশন, যার আয়োজন করে জুলিয়ান্স অকশন নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান। জুলিয়ান্স অকশনের নির্বাহী পরিচালক মার্টিন নোলান বলেন, এখানে প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত 100টির বেশি জিনিস প্রদর্শন করা হয়। এটি ডায়ানার স্মৃতি বিজড়িত সবচেয়ে বড় ফ্যাশন সংগ্রহের নিলাম বলেও জানায় প্রতিষ্ঠানটি। এই চমকপ্রদ নিলামে প্রিন্সেস ডায়ানার অনুষঙ্গের পাশাপাশি আরও থাকছে ডায়ানার 1981 সালের বিয়ের গাউনের স্কেচ ও সে সময় টিউল কাপড়ের কাটিংস। দ্বিতীয় রানী এলিজাবেথের কিছু পোশাকেরও দেখা মিলবে এখানে। জুলিয়ান্স অকশন জানায়, এর আগেও একটি পোশাক $11,40,000 বিক্রি করে তারা। 9 জুন থেকে শুরু হয় এই নিলামের প্রাক প্রদর্শনী, যা চলবে 17 জুন পর্যন্ত। নিলাম থেকে পাওয়া অর্থ দেয়া হবে দাতব্য সংস্থায়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি, চলছে গণগ্রেফতার। নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরেও ছড়িয়ে পড়ছে আন্দোলন, কঠোর হাতে দমনের হুঁশিয়ারি ট্রাম্পের। গাজায় ত্রাণ নেওয়ার সময় আবারও নেতানিয়াহু বাহিনীর হামলা, নিহত 70 ফিলিস্তিনি, আহত 2 শতাধিক। সহিংসতা উস্কে দেয় 2 ইসরায়েলি মন্ত্রীর ওপর 5 দেশের নিষেধাজ্ঞা। এবং ইউক্রেনে ফের রাশিয়ার নজিরবিহীন হামলা, কিয়েভ ও বন্দর নগরী ওডেসায় 300-র বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বেশিরভাগই ভূপাতিত করার দাবি জেলেনস্কির। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।